হাদির মৃত্যু কিন্তু বাংলাদেশেই হয়েছে। হাদির যে অঙ্গ প্রত্যঙ্গগুলি জীবিত ছিল সেগুলিকে কৃত্রিম উপায়ে জীবিত রাখা হয়েছিল, ভেন্টিলেশনের মাধ্যমে রাখা হয়েছিল। হাদির আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইনকিলাব মঞ্চের এবং জুলাইয়ের সৈনিক ওসমান হাদিকে যে বর্তমান ক্রিটিক্যাল পরিস্থিতিতে পড়তে হয়েছে তার প্রধান কারণ হলো এই বাংলাদেশকে তিনি মাটি ও মায়ের মতো ভালোবেসেছেন। সর্বশেষ এই ইনকিলাব মঞ্চের সৈনিক ওসমান হাদি এখন বর্তমান জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। অনেকেই বলছেন তিনি হয়তো চলে গিয়েছেন, শুধুমাত্র আগামী শুক্রবারকে কেন্দ্র করে হয়তোবা বিষয়টি ঘোষণা করা শুধুমাত্র অপেক্ষার প্রহর। আসুন সর্বশেষ আমরা এই প্রশ্নের উত্তরটা জানবো যে আসলে ওসমান হাদিকে এখন জীবিত নাকি মৃত। আগামী শুক্রবারে তাকে কি মৃত ঘোষণা করা হচ্ছে? বিস্তারিত থাকছে রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। হাদির মৃত্যু কিন্তু বাংলাদেশেই হয়েছে। হাদির যে অঙ্গ প্রত্যঙ্গগুলি জীবিত ছিল সেগুলিকে কৃত্রিম উপায়ে জীবিত রাখা হয়েছিল, ভেন্টিলেশনের মাধ্যমে রাখা হয়েছিল। হাদির মাথার যে খুলি সেটি বের করে রাখা হয়েছিল কৃত্রিম উপায়ে, সেগুলিকে প্রিজার্ভ করে রাখা হয়েছিল। হাদির যে ব্রেইন এটি বারবার ফুলে যাচ্ছিল, ফুলে রক্তক্ষরণ হয় কিনা, রক্তক্ষরণ হয়ে গেলে তো সেখানে আর ব্রেইনও যদি ড্যামেজ হয়ে যেত বা ডেড হয়ে যেত তাহলে পুরো শরীরে কিন্তু ডেড বডি হয়ে যেত। তখন ঘোষণা হতো শুধুমাত্র কৃত্রিম উপায়ে বাঁচিয়ে এভারকেয়ার হসপিটাল থেকে তাকে বিদেশে নিয়ে এই মৃত্যুর খবরটি জানানোর জন্য আসলে বিদেশে নেওয়া হয়েছে বলে আমি যতটুকু বুঝতে পারি। কারণ হাদির প্রতি যে অত্যাচার করা হয়েছে, যেভাবে গুলি করা হয়েছে, এভাবে কোনো মানুষ বাঁচতে পারার কোনো সুযোগ নেই। হাদির মাথার এদিক থেকে গুলি ঢুকে ওদিক থেকে বের হয়েছে। এই অবস্থাতে মগজকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে গেছে। হাদির যে ডাক্তাররা ছিল তাদের সাথে আমি খুব ক্লোজলি কথা বলার চেষ্টা বলেছি। ইতিমধ্যে একটা ইন্টারভিউ নিয়েছি, আপনারা জানেন, এবং সেখানে বলেছে যে হাদির স্বাস্থ্যের অবস্থা, মেডিকেলের ভাষায় তারা কোনো আস্থা রাখছেন না বা কোনো আশা দেখছেন না। শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে যদি কোনো কারণে কোনো মিরাকল কিছু ঘটে সে ফিরে আসে সেটার উপর নির্ভর করছিলেন। তাহলে এখন আমরা ধরে নিতে পারি আমাদের হাদি আমাদের কাছে আর ফিরে আসবে না হয়তো। এরপর আল্লাহ তো সবকিছু মালিক, সেই সুযোগ আর আছে কিনা জানি না, তবে হাদি মনে হয় না আর ফিরে আসবে। এবং ইতিমধ্যে হয়তো ডিক্লারেশন দিয়ে দেওয়ার কথা, কারণ অন্তত সিঙ্গাপুরে তো আর এই ধরনের ফাজলামি করবে না যে একজন মৃত মানুষকে নিয়ে সেখানে তারা লুকিয়ে রাখবে বা ঘোষণা না দিয়ে এভাবে রেখে দিবে, এটা করবে না অন্তত পক্ষে। মেনে নিতে হবে আমাদেরকে। এরপর করণীয় কি? এরপর করণীয় হলো ভারতের এই যে হস্তক্ষেপের কথা আমরা শুনতে পাচ্ছি, সামনে ইলেকশন ঘিরেও তাদের হস্তক্ষেপের কথা যে সম্ভাবনা শুনতে পাচ্ছি, সেটি ঘিরে আমাদেরকে আবারও ঐক্যবদ্ধ 24-এর জায়গাতে সবাইকে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, সবাইকে, যারা বাংলাদেশের পন্থী, যারা বাংলাদেশের পক্ষের মানুষ, তাদেরকে একসাথে হতে হবে। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা যারা দেখছেন, আমাদের অনেক বেলা হয়ে গেছে। এই দেশটাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে এবং এখন তো আওয়ামী লীগ নাই, তবুও আজকে দেখুন পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে আমাদেরকে ভারত নসিহত দিচ্ছে, আমরা সেটি এটাকে গ্রহণযোগ্য হিসেবে আমরা দেখব না। তার মানে ভারত এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে। সামান্য নেপাল থেকে মুষ্টা খেয়ে বের হয়েছে। আর আমাদের একটা 18-19 কোটি মানুষের দেশ, 19 কোটি মানুষের দেশ, ঢাকা শহরে যেখানে পা একবার যাওয়া পায় না, জায়গা পাওয়া যায় না, সেখানে দিন দুপুরে একটা মানুষকে এভাবে হত্যা করে চলে যেতে পেরেছে। এবং সেই চলে যাওয়াটা কত সুন্দরভাবে বর্ডার পার হয়েছে। যেখানে আমরা ভিসা নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় দিনের বেলায়, সেখানে রাতের আধারে কারা পার করে দিয়েছে বাংলাদেশ থেকে, কারা পার করেছে সেই 24-এর হত্যাকারীদের, কারা পার করেছে সেই লুকিয়ে থাকা সেনা কুঞ্জে লুকিয়ে থাকা 650 অপরাধীদেরকে কারা পার করেছে? এগুলি এখন বড় প্রশ্ন। তার মানে এখানে বড় ধরনের ডিপ স্টেট কাজ করে যাচ্ছে। সরকারের বড় ধরনের একটা অংশ অপরপক্ষের সাথে হাত মিলিয়ে কাজ করছে। অপরপক্ষ বলতে আমি পার্শ্ববর্তী দেশকে বোঝাচ্ছি। আমি নিশ্চিতভাবে বলতে পারি আওয়ামী লীগের 80% মানুষ এখনো পর্যন্ত বাংলাদেশকে ভালোবাসে। তাদেরকে মিসগাইড করা হয়েছিল, তাদেরকে মিসগাইড করা হচ্ছে। আমরা দেশকে বাঁচাই। আমরা একে অপরের সাথে নির্বাচনে যে যুদ্ধে মেতে আছি, এটি কি শুধুমাত্র এটা এই পার্লামেন্ট সামনে যেটা হবে, যদি ভুল মানুষকে সিলেক্ট করে এখানে শুধুমাত্র এই আগের উপায়ে মানে আপনার এমপিদের খাইদাই এমপিদেরকে এমপি করা হয়, এটা বাংলাদেশের জন্য কিচ্ছু করতে পারবে না। এবং এরকম এমপি হওয়ার সম্ভাবনা আমি বেশি দেখতে পাচ্ছি। এই সামনের পার্লামেন্ট নিয়ে বেশি দূর এগোবার সুযোগ তেমন দেখছি না। জনাব তারেক রহমান যদি এখনো সময় থাকে, আমি
আহ্বান বা আমি অনুরোধ করব, প্লিজ আগে দেশকে বাঁচানোর জন্য যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, জাতীয় সিদ্ধান্ত, আপনার নেতৃত্বকে সবাই মেনে নিয়েছে। আপনি এখন এই দেশের একজন ভবিষ্যতের উজ্জ্বল নেতৃত্ব, আপনার বাবার পর আপনি সেই নেতৃত্ব উজ্জ্বলতাকে আপনি আরও ছড়িয়ে দিবেন। আপনার বিষয়ে মানুষ নতুন করে আশা বাড়ছে, বিভিন্ন দলও আপনার উপরে ভরসা রাখছে। প্লিজ সবাইকে নিয়ে একটা সরকার গঠন করার চিন্তা করুন, একটা শক্তিশালী সরকার গঠন করার চিন্তা করুন। সরকার তো গঠন করাই যাবে, কিন্তু সেই সরকার কতটুকু দেশকে পরিচালনা করে সামনের দিকে এই পার্শ্ববর্তী রাঘব বোয়ালকে ফেস করে সামনে এগিয়ে নিতে পারবে, সেটি হলো ইম্পর্টেন্ট। আমি অনুরোধ করবো আপনার কাছে, আপনি এই বিষয়টিকে আবারও ভাবুন। দেশের জাতীয় সার্বভৌমত্ব, জাতীয় যে ইস্যুসগুলি আছে, স্বার্থগুলি আছে, এগুলিকে রক্ষা করবার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনার বলিষ্ঠ নেতৃত্ব এখন এই দেশের জন্য প্রয়োজন। যারাই আছে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার, তাদেরকে খুঁজে বের করুন এবং অবশ্যই জাতীয়ভাবে গ্রহণযোগ্য একটা সামনের সরকারকে করার মতো আপনি পরিকল্পনা করুন। আপনি দেশে আসছেন, এখন আমি মনে করি যে সামনে আর কোনো হাদির আপনার প্রতি যে একটা, আপনার কথাবার্তা শুনে দেশে আসা না আসা নিয়ে সেখানেও একটা সংখ্যা দেখা যাচ্ছে। এইসব সংকটকে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ জায়গা থেকে যদি মোকাবেলা না করা যায়, কখনো এইসব সংখ্যা থেকে মুক্ত হবে না বাংলাদেশ। আই টেল ইউ, আপনি এই জায়গাটাতে বেশি নজর দিন। জাতীয় একটি ঐক্যবদ্ধ শক্তিশালী সরকার হোক আর যাই হোক, বাংলাদেশের পক্ষের শক্তি নিয়ে আপনাকে কাজ করতে হবে। আজকের কথাটি মনে রাখুন দয়া করে জনাব তারেক রহমান, এবং আমার দেশের মানুষ যারা আমার দেখছেন এই মুহূর্তে, হাদি আর ফিরে আসবে না। হাদি মারা গেছে, বাংলাদেশে থাকাকালীনই মারা গেছে। এখন এবার কেয়ার হসপিটালে যদি এই ধরনের ঘটনার বা এই ধরনের ডিক্লারেশন দেয়, হসপিটালের নিরাপত্তার একটি বিষয়। আজকাল হাদিকে কোটি কোটি মানুষ ভালোবাসে, ইতিমধ্যে সে আমাদের জাতীয় বীরে পরিণত হয়েছে। সুতরাং সেখানে হয়তো এই লোক সামলাতে পারবে না বলেই সরকার সহকারে পরিকল্পনা করে তাকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ওসমান হাদির এখন পর্যন্ত এর শুটারকে বাংলাদেশ নাকি ভারতে লোকেশনটা ট্র্যাক করে কিন্তু আইন প্রশাসন কোনোভাবেই সমাধান আনতে পারে নাই। অনেকেই বলছেন যে ভারতে পালিয়েছে, আবার আজকে থেকে জানা যাচ্ছে যে না, ভারতে নয়, বরং তিনি বাংলাদেশে আত্মগোপনে রয়েছেন। তাহলে বাংলাদেশ প্রশাসন কি ব্যর্থ, নাকি তারা আসলে এই বিষয়ে অবহেলা করছে? বিস্তারিত জানবো রিপোর্টে। আজকে ভারত থেকে রীতিমতো থ্রেট বা হুমকির বন্যা বয়ে যাচ্ছে সবাইকে। আমি আজকে আমার এই লাইভে আমি দেবতহীন ভাষায় শেয়ার করে দিচ্ছি। আসনাত আব্দুল্লাহ তারা যে বলছে যে ইউ আর দ্য নেক্সট টার্গেট আফটার হাদি, টেক ইট সিরিয়াসলি বিকজ এটা কাজ তারা করবে। অর্থাৎ তারা বুঝাতে চায় ভারত নিয়ে কথা বললে কারো রক্ষা নেই, এটা তারা করতে চেষ্টা করবে। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ভারতের মতো সকল্ড ভারতের মতো ফেক সুপার পাওয়ারকে পরাজিত করা সম্ভব। আমি আবার বলি, আই বিলিভ ইন ইন্ডিয়ান আপনার এই যে তাদের যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, ডেফিনেটলি তারা তাদের দেশকে নিয়ে শান্তিতে থাকুক, সমৃদ্ধি অর্জন করুক, কিন্তু ডু নট লিভ আস অ্যালোন। Do not interfere, do not do any business with our political system and politics. Okay, stay away from our politics. ভারতকে বলছি, ভারতীয় গভর্নমেন্টকে বলছি, stay away from Bangladeshi politics. That's the bottom line. You can do whatever you want to do in your country. I wish you progress. I want India and Indian people who live in a harmony, prosperous situation, and honestly speaking, and peace and prosperity. But do not interfere in Bangladesh. Please stay away from Bangladeshi. Any kind of interference in Bangladeshi politics, ladies and gentlemen. That is the bottom line. Second thing হলো, গুরুত্ব সহকারে নিবেন, কারণ মনে রাখবেন এটা তারা করবেই। কারণ হাদি কি করেছিল, হাদি 7 সিস্টার্স নিয়ে ম্যাপ দিছিল, ম্যাপ মনে আছে? এই ম্যাপটা এটা তো সরাসরি তারা জড়িত, আওয়ামী লীগ দিয়ে করিয়েছে, বা সরাসরি তারা জড়িত, এবং তারাই এটা এক্সিকিউট করেছে, তারাই সম্পূর্ণ করেছে। এখন প্রশ্ন হলো, আমি বাংলাদেশের সরকারকে বলবো, এই মতে এই সরকার যাওয়ার আগে বাংলাদেশে কোনো মৌলবাদ নেই, বাংলাদেশে আছে ভারতীয় মৌলবাদ। বাংলাদেশে এই মুহূর্তে ভারতীয় মৌলবাদে সয়লাভ। এই ভারতীয় মৌলবাদের বিরুদ্ধে আমাদেরকে, এবং উগ্র হিন্দুত্ববাদ বা জঙ্গিবাদ, যেটা হিন্দু এটার বিরুদ্ধে আমাকে যুদ্ধ করতে হচ্ছে, এবং ভারতীয় আগ্রাসন নিয়ে। বাংলাদেশের মানুষ মৌলবাদী হতেই পারে না। আর আমরা মৌলবাদ যদি কেউ থেকে থাকে, তাকে সর্বোচ্চ আইনের আওতায় আনা দরকার। এবং মৌলবাদ বলতে ইয়াস, যারা মৌলবাদ আছে এরও দেখবেন কোনো না কোনোভাবে ভারতের সৃষ্টি বাংলাদেশে। আর না, বাংলাদেশের কোন প্রকৃত মুসলমান কখনোই সন্ত্রাসী হতে পারে না, কারণ
ধর্ম বা মানে ইসলাম কখনোই সন্ত্রাস হতে শেখায় না। যেটা শেখায় না আমরা অস্ট্রেলিয়াতে দেখেছি, জীবন বিপন্ন করে মানুষকে বাঁচাতে গেছে। এটাই প্রকৃত অর্থে মানে ধর্ম, এটাই প্রকৃত অর্থে মানে মুসলমানদের রীতি হওয়া দরকার। যদিও মুসলমান নামদারি টেরোরিজমের সংখ্যা আছে, এটা বিভিন্ন দেশ বিভিন্ন স্বার্থে তারা তৈরি করে ব্যবহার করতেছে বর্তমানে, কিন্তু কালপিট মুসলমান নামদারি শয়তান যেগুলা, এরা নামে মুসলিম, সত্যিকার অর্থেই এরা কাজে কোনো মুসলমান না, এরা এই ঘটনাগুলোর সাথে জড়িত থাকতে পারে এবং অনেক সময় তাদের নাম আসে। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আপনি দেখেন সব ধরনের সন্ত্রাসীকে আমাদেরকে ডিনাউন্স করতে হবে। গতকালকে যে স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।